তোমাকে দেখে না শুধু ভালো লাগা নয় সাথী, আমি যেন তোমাকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি গো। এ কি বলছো যুবক? তাই একটি কথা বলবো। বলো। ও গো তোমারি ভরসে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
ছেড়ে তুমি যেও না। তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারবো না সোনা। এ কি বলছো যুবক? তুমি আমাকে কাছে পেতে চাও? সত্যই, শুধু একটি দিনের জন্য নয়, তোমাকে আমি জীবনের সাথী করতে চাই। এসো সোনা, একটিবার তুমি আমার কাছে এসো। দাঁড়াও যুবক, তুমি যদি আমায় কাছে পেতে চাও তবে যেন তোমায় কোনো কর্ম করতে হবে। তোমাকে কাছে পেতে হলে আমাকে কর্ম করতে হবে? হ্যাঁ যুবক। বলো না, এমন কি করতে হবে বলো না। যুবক, তোমাদের রুহে আছে গোসা মন্দির। গোসা মন্দির? হ্যাঁ। কি হবে? তুমি আর বিলম্ব না করি এই মুহূর্তে তোমাদের সেই গোসা মন্দিরে গিয়ে প্রবেশ করবে। তবে আমি তোমাকে কাছে পাবো? হ্যাঁ যুবক, তবে একটি কথা। বলো। তোমার মা বুঝি তোমায় খুব ভালোবাসে? মা ভালোবাসবে না তো কে বাসবে বলো? তাই তো তুমি ওই গোসা মন্দিরে প্রবেশ করে থাকবে। তোমার মা যখন তোমায় খুঁজে খুঁজে না পাবে নিশ্চয়ই সেই গোসা মন্দিরে যাবে। তখন তুমি ৩ সত্য অঙ্গীকার করি সেই আমার কথা বলবে, তাহলে তুমি আমায় কাছে পাবে যুবক। বেশ, তবে যদি তাই হয় এই মুহূর্তে বিলম্ব না করে তোমাকে কাছে পেতে এই মুহূর্তে রয়েছে আমাদের সেই গোসা মন্দির। সেই গোসা মন্দির আমি প্রবেশ করব, কিন্তু তুমি কথা দাও আমি যতক্ষণ পর্যন্ত গোসা মন্দির থেকে বের হয়ে না আসবো তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না? কোথাও যাব না যুবক। এই মুহূর্তে তোমার কথা মতো ওই রয়েছে গোসা মন্দির, সেই গোসা মন্দিরে আমি প্রবেশ করলাম। সেই লক্ষ্মীদারকে যেন আজ আমি বিয়ের কথা স্মরণ করে গিয়েছি। দেখবো পাপিষ্ট দুরাচার আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে কেমন করে থাকে। ভগবান, আমার লাখাই সকাল 10টার সময় স্কুলে গেছে, কিন্তু অবসর হয়ে গেল। কই লাখাই তো এখনো ফিরল না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে না দেখলে যে আমি এক মুহূর্তে স্থির হয়ে থাকতে পারি না। সবকিছু জানবার পরেও এমনি ভাবে কোথায় রয়েছিস লাখাই? আয় না পুত্র, আয় একটিবার তোর এই হতভাগী মাকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে। লাখাই রে, আগে মুহূর্ত যদি তুই আমার চোখের আড়াল হয়ে যাস কিনা মনে হয় যেন সব পৃথিবী অন্ধকার হয়ে যায় আমার জীবনে। আরে কতক্ষণ রে পুত্র, আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য বাটি ভরা দুগ্ধ নিয়ে প্রথমা নিচে থাকবো? আরে না বাবা, আয় একটিবার তোর হতভাগী ভাইয়ের কাছে আয় না। তোকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না রে লাখাই। ও কোথায় গেলি রে? একেবারে মা বলে
আমার নয়ন মনি আমি তোমার সামনে কি অন্যায় করেছিলাম? আজ যেন অন্তপুরে কান্নার রোল ভেসে আসে। এমন কি হয়েছে রাজপ্রাসাদে? মন বলছে কে যেন ডুকরে ডুকরে কাঁদছে। না না, আমি বিলম্ব না করে চাই একটিবার রাজপ্রাসাদে গিয়ে দেখি এমন কি হয়েছে কার। বৌরানী, বৌরানী, মা, কি মা, কি হয়েছে তোমার যার জন্য তুমি অঝর নয়নে আজকে ঢুকরে ঢুকরে কাঁদছো? বলো না মা। আমার বুকের মানিক গো। বুকের মানিক? তুমি কার কথা বলছো বৌমা? আমার লখাই। কি হয়েছে বৌমা? লখাইয়ের কি হয়েছে? আপনি আমার লখাইকে সকাল 10টার সময় স্কুলে দিয়ে এসেছিলেন, হ্যাঁ, কিন্তু অবসান হয়ে গেল। কই লখাই তো ফিরে এলো না। সে কি বৌমা? লখাই গৃহ মাঝে ফিরে আসেনি আর তুমি আমাকে না জানিয়ে তুমি এমনি ভাবে ডুকরে ডুকরে কাঁদছো মা? ওগো কাকা বাবু, আপনি তো জানেন আমার লখাইকে আগে মরতে হবে, চোখের আড়ালতে দেই না। অবসান হওয়ার পরও আমি কিনে মা। বৌমা একটি কথা বলি মা, সন্তানের জন্য যদি মায়ের চোখে জল ঝরে, সন্তান
সন্তানের যে অকল্যাণ হয় মা, আজ লখাই ফিরে আসেনি বলে তুমি এমনি ভাবে কাঁদছো? কাঁদবো না? আপনি কি বলছেন গো কাকা বাবু? সে আমি এক এক করে ছয়টি মানিককে গঙ্গার জলে বিসর্জন দেবার পর সে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি। আমার এই সন্তানকেও যদি আমি হারিয়ে দেয়। অলক্ষণী কথা বলতে নেই বৌমা, অলক্ষণী কথা বলতে নেই। তুমি কেন বুঝতে চাইছো না? লখাই আমাদের ছেলে মানুষ। আমার মন বলছে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করতে করতে হয়তো ওই, তাই তো আমার মন বলছে কোনো বন্ধু বান্ধবের সাথে ওই বন্ধু বান্ধবদের বাড়ি হয়তো গেছে। না গো কাকা বাবু, আমি সারা চম্পলা নগর তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম। আমার এলাকায় স্কুলের বন্ধুদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বললাম, ওরে কৃষ্ণ, বল না বাবা তোরা সবাই ফিরে এসেছিস, কিন্তু আমার লখাই যে এলো না। কিন্তু তারা কি বললো বৌমা? ওরা সবাই বললো গো রানীমা, আপনার লখাইয়ের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হয়নি গো। না না বাবা না, এ কথা হতে পারে না। আমি লখাইকে যখন স্কুলে রেখে এসেছিলাম, আমি তার বন্ধু বান্ধবদেরকেও বলেছিলাম তারা একসঙ্গে থাকবে। কিন্তু জানো বৌমা, আমি এতক্ষণে নিশ্চিন্ত হলাম লখাই কেন প্রিয় মাঝে ফিরে আসেনি। কেন গো কাকা বাবু? জানো বৌমা, আমি যখন লখাইকে পাঠশালায় রেখে আসি, আমি আসার সময় লখাইকে বলেও এসেছিলাম, ছোটে দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হবে আমি তোমাকে নিতে আসবো। আজ আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম বলে আনতে যেতে পারিনি। তো আমার মন বলছে লখাই আমার উপর অভিমান করেছে, তাই তো গৃহ মাঝে ফিরে আসেনি বৌমা। ও গো কাকা বাবু, লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে আমাকে না দেখলে আমার লখাই এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারে না। আমি রাজমাকে কি করে সান্ত্বনা দেব? আপনার পায়ে ধরে বলছি কাকা বাবু, বৌমা, আমার লখাইকে যেখান থেকে হোক না কেন একটিবারে চলে এনে দি। দেব বৌমা, আমি দেব। মানে এমনি ভাবে আর তুমি কেঁদো না। আজকের দিনে সত্যি যদি কাঁদতে হয় বৌমা, যাও না মা, আমাদের যে চণ্ডী মণ্ডপ আছে ওই মায়ের কাছে মাথা ঠুকে ঠুকে মায়ের কাছে কামনা করো, আমাদের লখাই যেন ফিরে আসে। যাও না মা। কাকা বাবু, যাবো গো। শিবলা মহেশ্বরের পুজো না করলে আমি কোনোদিন ছড়া পর্যন্ত গ্রহণ করতাম না। বলবো বলবো আমার হরগৌরীকে, ওগো মা, একটিবার আমার সন্তানকে ফিরে দাও। তোমার কাছে আমার একটি অনুরোধ গো ভগবান। মা, কেঁদো না। জানেন কাকা বাবু, সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরাই জানে না গো। যে বাবা মা একবার সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি যন্ত্রণা। বৌমা, আমি যে সন্তান হারামা। বৌমা, তুমি লখাইকে শুধু গর্ভে ধারণ করেছিলে মা, কিন্তু লখাইকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি মা। আমি ভগবানের কাছে কামনা করবো কাকা বাবু, বলবো গো ভগবান, যত দুঃখ দেবে তুমি আমাকে দাও। এই জগতের কোনো বাবা মা
আমার কোল শূন্য করে নিও না। বৌমা, কথায় কথায় এরকম তারা যে সইতে পারবে না কাকা বাবু। আমি এই মুহূর্তে যাচ্ছি আমার চণ্ডী মণ্ডপে। বৌমা, তবে যাওয়ার সময় তুমি আমার একটি শেষ কথা শুনে দেখো মা। আমিও তোমায় এই পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিলাম বৌমা, সারাটা জীবন তো আমি তোমাদের রাজপ্রাসাদে বিলিয়েই দিলাম। আর যদি আমি লখাইকে খুঁজে আনতে না পারি, এই বৃদ্ধ বয়সে আমি কোনোদিন তোমার সম্মুখীন হব না বৌমা। কাকা বাবু, কোনোদিনই তোমার সম্মুখে এসে আমি দাঁড়াবো না। যাও মা যাও, আমি লখাইয়ের সন্ধানে বেরিয়ে যাই। দাদু ভাই, লখাই ফিরে আয়। ও ভগবান, জানি না আর কতদিন এমনি ভাবে এই বৃদ্ধকালে আমি কাঁদবো সন্তানের নাই। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমার প্রায় 4 কাল চলে যাচ্ছে গো। আর এমনি ভাবে ভগবান জানি না আমাকে কত কাঁদাবে। কথাই বলে না, যেদিকে হতভাগী যাই সাগর শুকিয়ে যাই, নিশ্চয় করি শুধু আমি হায় হায়। আমি যাব সে আমার ভগবানের কাছে, যে মহেশ্বরের চরণে পুষ্প দিলেই আমার মনের যন্ত্রণা যদি একটু কমে, আমি এই মুহূর্তে যাব। একে অনেকক্ষণ হলো গোসামন্দিরে প্রবেশ করেছি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছেন মা জননী? না না না, আমি গোসামন্দিরে প্রবেশ করেছি ঠিকই করেছি। এই গোসামন্দির থেকে যদি বের হয়ে যায়, আমি যে ওই সোনাকে কাছে পাবো না। তাই গোসামন্দিরে ক্ষণকাল থাকি, দেখি গোসামন্দিরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। দাদু ভাই, লখাই ফিরে আয়, দাদু ভাই ফিরে আয়। সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে এলাম, কেউ যেন তো আমার লখাইয়ের সন্ধান দিতে পারলো না। যাকে জিজ্ঞেস করি সেই জন্য এসে বলে আমি লখাইকে দেখিনি। তবে কি আমার দাদু ভাই বেঁচে নেই? না না, এই অলক্ষণে কথা উচ্চারণ করাও যে পাপ। কি করি? আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি, লখাইকে যদি আমি খুঁজে না পাই, আমি রানীমার সম্মুখীন হব না। আর আমি যদি না যাই, না জানি হতভাগী কাঁদতে কাঁদতে প্রাণটুকু হারিয়ে ফেলবে। আর কেনই বা কাঁদবে না? যে মায়ের এক এক করে 6-6টি সন্তান সাগরের জলে বিসর্জন হয়ে যায়, সেই মা যদি আমার সন্তান হারা হয়, না আমি রাজপ্রাসাদে ফিরে যাব। আজকে আমি লখাইকে নাই বা পেলাম, আগামীকাল আবার সকালবেলা আবার লখাইয়ের সন্ধানে বেরিয়ে যাব। আমি রাজ্যে রাজ্যে ঢোল ঘোষণাও করব যে লখাইকে আমাদের রাজগৃহে পৌঁছে দেবে
তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। যাই চাই আমি রানীমার কাছে ফিরে যাই। কে দেখি, একে আজ আমি দেখছি। আমাদের তো গোসাঘরের দরজা প্রত্যেক দিন খোলা থাকে, আজকে গোসাঘরের দরজা বন্ধ। তবে তবে কি আমার দাদু ভাই গোসাঘরে প্রবেশ করে আছে? না না না, হতে পারে না। লখাই আমাদের বয়সে নবীন ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সে জানে না, আর কেনই বা সে প্রবেশ করবে? কি করে? না না, তবু যেন আমার মন কুগাইছে। আমাকে দেখতেই হবে এই গোসাগরে কে প্রবেশ করে আছে। আমি একটিবারে ডেকে দেখব, তাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। বলি, কে কে এই গোসাগরে প্রবেশ করে আছো? বেরিয়ে এসো, নইলে এই মুহূর্তে তোমায় আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। এই তো মন্ত্রী দাদুর কণ্ঠস্বর, মনে হচ্ছে দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। না না, এই মুহূর্তে আমি সাড়া দেব। কে? দাদু নাকি? লখাই, লখাই রে, কি করেছিস ভাই? আজ কি করেছিস তুই? শেষ পর্যন্ত এই নোংরা গোসাগরে প্রবেশ করে আছিস, আর তোকে আমি এই বৃদ্ধ বয়সে সারা চম্পকনগর তন্ন তন্ন করে খুঁজে এলাম। তোর বিহনে তোর মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। বেরিয়ে আয় দাদু, বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, এই গোসা মন্দির থেকে আমি বের হতে পারি, কিন্তু তার আগে তোমাকে আজ আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। 3 সত্য অঙ্গীকার? সত্যই দাদু। আমি তাও করবো দাদু, আমি তাও করবো, কেননা আমি তোর মাকে কথা দিয়ে এসেছি। আমি তাও করবো দাদু। তবে যদি তাই হয়, আজকের দিনে বলো 1 সত্য 2 সত্য। 1 সত্য 2 সত্য, সত্য 3 বার। সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবে পালিব শতবার। আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, এই মুহূর্তে গোসাঘরের দরজাখানা আমি খুলে দিচ্ছি। আরে দাদু ভাই, লখাই রে, আমি যে তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ভাই। আমি জানি দাদু, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজকের দিনে এমন একটি মূল্যবান বস্তু থেকে আমাকে বঞ্চিত রেখেছো। এতদিন ধরে সেই মূল্যবান বস্তুটুকু তো আমাকে তোমরা দেওনি। মূল্যবান বস্তু? হ্যাঁ দাদু, হ্যাঁ। মূল্যবান বস্তু? এই সারা চম্পকনগরের উত্তরাধিকারী একমাত্র তুই। তোর সোনার চম্পলাই হীরা দানা মানিক মুক্তার কোনো অভাব নেই ভাই। এমন কোন বস্তু থেকে বঞ্চিত রেখেছি? এমন কোন বস্তু থেকে বঞ্চিত রেখেছে জানো দাদু? তাই আজকের দিন আমি তোমাকে বলি, ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে, ওই আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। দাদু ভাই, আমি আর স্কুলে যাব না। কি বলছিস ভাই? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি ওই শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে, স্কুল হতে আর যাব না গো
দাদু ভাই বলো দাদু। ছেলে মানসিকতা করতে নেই ভাই। কেন দাদু কেন? তুই এখন ছোট, তোর যে এখন লেখাপড়া করার বয়স, এই বয়সে লেখাপড়া করবে না। কিন্তু কেন রে? জানো দাদু ওই স্কুলে আমি কেন যাব না? কেন? ওই না স্কুলের লেখাপড়া ওহ গো দাদু, ভালো যে লাগে না লেখাপড়ায় ও গো দাদু, আমার মন যে বসে না ওই লেখাপড়ায় ও গো দাদু, আমার মন যে বসে না। কি বলছিস তুই? জানো দাদু, হ্যাঁ। স্কুলে আমি যখনই যাই আমাকে যেন লেখাপড়া করতে মোটেই ভালো লাগে না। ভালো লাগবে না ভাই, এতক্ষণে আমি বুঝতে পারছি। তুমি বুঝতে পেরেছো হ্যাঁ, আমি কি চাইছি তুমি জানো? আমি বুঝতে পারবো না মানে? আমি তোকে কোলে পিঠে করে ছোট থেকে এত বড় করলাম, আর আমি যদি তোর মনের কথা নাই বা বলো না দাদু, বলো না আমি কি চাইছি বলো না। তাহলে আমি কেমন দাদু? বলো না দাদু। তুই হচ্ছিস রাজপুত্র। হ্যাঁ। আমার মন বলছে কি? তোর পিতার সঙ্গে তুই বাণিজ্যে যাবি বুঝি? বাণিজ্য করতে যাবো? হ্যাঁ। আমি বাণিজ্য করতে যাব না। বাণিজ্যে যাবে না? না। ও, তাহলে বুঝি ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না। ও বাবা, রাজপুত্র হয়ে বাণিজ্য করবে না, ব্যবসা করবে না, তাহলে তুমি করবে কি? লেখাপড়া ছেড়ে দাও গো, ওহ দাদু, বিয়ে। ভাই! চিল্লাচ্ছ কেন? কি বললি তুই? আমি বিয়ে করব। বিয়ে? এতক্ষণে বুঝলাম তুই আমার সঙ্গে রসিকতা করছিস। না দাদু, আমি বিয়ে করব। আমি বিয়ে করব। দাদু ভাই, বিয়ে তো আর এমনি এমনি ছেলে খেলা নয় ভাই। তাহলে? বিয়ে করতে হলে উপযুক্ত বয়স হতে হয়, না দাদু, তারপরে তো বিয়ে হয়। আমার যদি বিয়ে না দাও আমি কি করব জানো? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। যা, যা। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। ও দাদু। দেখে নাও, দেখে নাও। আবার হস্তে ধরি পায়ে পড়ি, ও গো দাদু, বলি যে তোমারে বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতারে আমার বিয়ের কথা, ও গো দাদু, তুমি জানাবে পিতারে। ও দাদু, ও দাদু, এদিকে আয়। এত রেগে যাচ্ছ কেন? বিয়ে তো আমি করব। বিয়ে করব? যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সে নাকি বিয়ে করবে? মরে যায়, মরে যায়। দাদু ভাই, কোটকোটি হয়ে গেলে। বলছিলাম কি, বিয়ে যে করেছে হ্যাঁ। অকালে সে মরেছে। তাই না? হ্যাঁ, এই দেখ না, আমাকে দেখ, আমার বয়স কত জানিস? কত? এখন 540 বছর বয়স। তাই নাকি? হ্যাঁ, তাই কি হয়েছে? আমি এখনো বিয়ে করিনি, আমার এখনো বিয়ের বয়স হয়নি। তাই নাকি? হ্যাঁ। তুমি বিয়ে করনি বলে আমি বিয়ে করব না, তা কি করে হয়? না দাদু ভাই, শোনো দাদু, এই 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিতে হবে। আর যদি বিয়ে না দাও আমি কি করব জানো? কি করবে? ওই দেখা যায় সুন্দর একটি সর্বমুখে নদী, সেই নদীতে গিয়ে এই মুহূর্তে আমার এই সুন্দর প্রাণখানা আমি বিসর্জন দেব। দাদা দাদু ভাই, আর তুমি কি ভুলে গেছো দাদু? গোসা মন্দির থেকে বের হওয়ার আগে তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছো। অঙ্গীকার? কি সত্যি তো? আমি লোকের সঙ্গে অঙ্গীকার করেছি। না না, কিন্তু দাদুরে,
বলো দাদু। বিয়ে না দিলে আত্মহত্যা করবি ভাই। নিশ্চয়। কিন্তু তুই কি জানিস আত্মহত্যা যে মহাপাপ, নরকে হাই গমন, 84 লক্ষ জনই ভ্রমণ করার পর হাই একবার মানব জনম। এই মানব জনম যে বড় দুর্লভ জনম ভাই। মানব জনম পেয়ে কেউ কোনোদিন আত্মহত্যা করতে নেই। তবে যদি তাই হয় দাদু, আমি আত্মহত্যা করব না। 1 সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করবে, আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। জালো খাই চা চলে গেল। আজ আমি একই ভুল করেছি, আজ আমি একই ভুল করেছি লোকের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে। আমি কোন কোন মুখে গিয়ে সদাগরের সামনে দাঁড়িয়ে বলবো লক্ষ্মী তোর আমাদের বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে? না জানি এই কথা বলতে গিয়ে চাঁদ আমাকে কত না ধিক্কার দেবে। কি করব? একদিকে অঙ্গীকার, অন্যদিকে আমি এক বেতনভুক্ত কর্মচারী। না না, আমি আমি চাঁদকে বুঝিয়ে বলবো। যাই যাই, চাঁদের কাছেই যাই। লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে সে রাজ্য পরিচালনা করবে। লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মহাশয় এলে সব জেনে নেব। ব্যর্থ ব্যর্থ হয়ে গেল চাঁদ, সব আশা যেন ব্যর্থ হয়ে গেল। এ আপনি কি বলছেন? হ্যাঁ চাঁদ, সব আশা ব্যর্থ হয়ে গেল? কি বলছেন? হ্যাঁ চাঁদ, সব আশার বাসা যেন ভেঙে গেল। আজ আমি যে কথা বলতে এলাম সে কথা বলতেও যেন বড় সংকোচ হয় চাঁদ। কিন্তু বলতে যে আপনাকে হবে। চাঁদ, তুমি যদি আমায় একটিবার অভয় প্রদান। অভয় দিলাম, বলুন। জানো চাঁদ, আজ আমাদের লক্ষ্মীন্দর, ওই আমাদের লক্ষ্মীন্দর আজকের দিন ওই পাঠশালা থেকে কেউ মাঝে ফিরে আসেনি। লক্ষ্মীন্দর পাঠশালা থেকে ফিরে আসেনি? না চাঁদ। আরে এখনো আপনি নিশ্চিন্তে দাঁড়িয়ে আছেন? চাঁদ, আমি কি নিশ্চিন্তে থাকতে পারি যখন রানীবাড়ির কাছে গিয়ে শুনলাম লক্ষ্মীন্দর আমাদের গৃহ মাঝে ফিরে আসেনি? তৎক্ষণাৎ উৎকুল কান্নায় ছুটে গেলাম সারা চম্পকনগরে। তন্ন তন্ন করে খোঁজার পরও লখাইকে আমি পাইনি। রাজগৃহে ফিরে আসার পথে দেখি লখাই আমাদের প্রবেশ করেছে ওই নোংরা গোসা ঘরে। লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে? হ্যাঁ চাঁদ। এ আপনি কি বলছেন মন্ত্রী কাকা? নাবালক সন্তান লক্ষ্মীন্দর সে কিনা গোসা ঘরে প্রবেশ করেছে, এ কথা আজ আমি জেনেছি। চম্পলার প্রজারা যদি কেউ জানে, সবাই আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চাও। নিজের সন্তানের অভাব মিটাতে পারেনি বলেই লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরের এমন কিছু অভাব রহিয়াছে যার জন্য লক্ষ্মীন্দর এই গোসা ঘরে প্রবেশ করেছে? আছে চাঁদ, আছে, লখাইয়ের অভাব আছে। আমি জিজ্ঞেস করলাম কেন প্রবেশ করেছি সেই গোসা মন্দিরে? আমরা নাকি তাকে সবচেয়ে মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছি বলে। মূল্যবান বস্তু থেকে বঞ্চিত? হ্যাঁ চাঁদ। এ আপনি কি বলছেন? হ্যাঁ চাঁদ, মূল্যবান বস্তু। সেই বস্তুর কথা একবার যদি শোনো তাহলে পদস্থল থেকে মাটি সরে যাবে, সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে। তো বুঝি আমায় শুনতে হবে মন্ত্রী কাকা। লক্ষ্মীন্দর আমার সন্তান, আমার সন্তানকে আমি মূল্যবান বস্তু থেকে বঞ্চিত রেখেছি, আর সে কথা শুনতে গেলে সমস্ত আকাশটা আমার মস্তকে।
হ্যাঁ চাঁদ, না না, এ হতে পারে না, আপনি বলুন। শুনবে চাঁদ? তবে শুনো। আমি বললাম দাদু ভাই বলো তো তোমার মূল্যবান বস্তু কি? লখাই বলল, ওগো দাদু, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মাঝে আমায় বিয়ে দিতে হবে। বিয়ে? হ্যাঁ চাঁদ। লক্ষিন্দর বিয়ে করবে যার জন্য গোসা করে প্রবেশ করেছে? হ্যাঁ চাঁদ। আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা? রহস্য? যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি সেই নাবালক সন্তান লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে, আর তা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা। কিন্তু চাঁদ, এরপরেও যদি আমি হরফ করে বলি যে আমাদের দুধের বালক লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেল, লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হতে পারে না মন্ত্রী কাকা, এ আপনি মিথ্যে বলছেন। মিথ্যে? না না চাঁদ, এই যে চিরসত্য, লক্ষিন্দর আমাদের বিয়ের জন্য সত্যি সত্যি যেন। লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষিন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছে। আপনি চাইছেন আমি যেন লক্ষিন্দরের বিয়ে দিই, এরপরে 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম আপনার যুক্তি মতো, তাই বুঝি আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন লক্ষিন্দরের বিয়ে দিয়ে আমি যেন লক্ষিন্দরকে হারিয়ে ফেলি। আপনি একজন ঠক, একজন প্রতারক, একজন মিথ্যেবাদী। ঠক, প্রতারক, মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। এই মুহূর্তেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। ভগবান, কথা বজ্র নেবে এসে মস্তিষ্কে আমার। বাহ বাহ চাঁদ বাহ, আজ সত্যি কথা বলতে এসে আমি একজন ঠক হয়ে গেলাম, আমি একজন মিথ্যাবাদী হয়ে গেলাম, আমি একজন প্রতারক হয়ে গেলাম। ভালোই হলো চাঁদ, ভালোই হলো, আজ থেকে আমি অবসর পেয়ে গেলাম। যাদের মুখপানে যে আমি বিবাহটুকু করলাম না, জীবনের সমস্ত শখ আহ্লাদ বিলিয়ে দিলাম তোমাদের উপরে, আজ আমি তোমার কাছে ঠক হয়ে গেলাম। তুমি ঠিক বলেছো চাঁদ, আমি বড় ভুল করেছি। তোমাকে পুত্র স্নেহে দেখে আমি বড় ভুল করেছি। আমার প্রতিটি রাজপ্রাসাদের কোনায় কোনায় ভালোবাসার প্রতিদান জড়িয়ে রেখে আজ আমি নিশ্চিন্ত হলাম, আজ আমি অবসর পেয়ে গেলাম। ঠিক বলেছ, মিথ্যেবাদীর আশ্রয় রাজপ্রাসাদে হতে পারে না চাঁদ, তাই তো চিরতরে রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি। রইল তোমার হাজার হাজার প্রজাবৃন্দ, রইল তোমার সাজানো রাজপ্রাসাদ, সবকিছু রেখে চিরতরে আমি বিদায় নিয়ে চলে গেলাম। দাঁড়ান, চলে যাচ্ছেন, একটি প্রশ্নের উত্তর দিয়ে যান তো। আমি জানি চাঁদ, আমি জানি তুমি আমায় কেন পিছু ঢাকলে চাঁদ। বৃদ্ধ হয়ে গেছি তো, আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বাবা। আমি ভুলেই গেছিলাম
যে রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে এই তোমার রাজপ্রাসাদটুকু খুলে যেতে হয়। আমি তো পারিনি বাবা, নাও খুলে নাও, খুলে নাও। ছি 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 মন্ত্রী কাকা, ছি, এত ছোট মন আপনার। সত্যি পর কখনো আপন হয় না, পর পরই থাকে। ঠিক বলেছো ছাড়। পর কোনোদিন আপন হতে পারে না। ওই সামান্য মন্ত্রীর পোশাকটুকু নেবার জন্য আমি পিছু ডেকেছি। আমার মন বলছে তাই। না, তুমি বললে না। না, কেন রেখেছি জানেন? কেন? অবধি সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? চাই না চাঁদ। উচ্চস্বরে বলছেন রাজপ্রাসাদের কণায় কণায় নাকি আপনার ভালোবাসার স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে। তাহলে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছেন কেন? কেন জানো চাঁদ? আজ তোমার কাছে আমি মিথ্যেবাদী হয়ে গেলাম, তোমার কাছে আমি প্রতারক হয়ে গেলাম। যেটি সত্যি সত্যি কথাকে তুলতে গিয়ে প্রতারক হয়ে গেলাম। তুমি ঠিক বলেছিলে না, ঠক মিথ্যেবাদীর আশ্রয় তো রাজপ্রাসাদে নয় চাঁদ। কেন আমি লক্ষ্মীন্দরের বিয়ের কথা শুনবার পর বিচলিত হয়েছিলাম তা জানেন? কেন চাঁদ? লক্ষ্মীন্দরে আপনি ভর্তি করেছিলেন পাঠশালায়। লক্ষ্মীন্দর প্রত্যেক দিন পাঠশালায় যেত আসতো। একদিন সে ফিরে এসে বলছে, পিতা গো, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বললে, জানবি তো, আমি যখন পাঠশালা থেকে ফিরে আসি, পাতো মাঝে ধাত্রীমা আমায় বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভেবেছিলাম ধাত্রীমার কোনো লোভ লালসা রয়েছে। আদেশ করলাম ধাত্রীমাকে আনায়ন করো। ধাত্রীমাকে যখন রাজপ্রাসাদে আনায়ন করা হয়, আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রীমা, এমন কি অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে বক্ষে চড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা বলতে নারাজ, ক্রোধে আমি ব্যত্রাঘাতের আদেশ করলাম। ধাত্রীমাকে যখন ব্যত্রাঘাত করা হয়, ধাত্রীমা সহ্য করতে না পেরে আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানেন সওদাগর মহাশয়, 12 বছরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিস্তে বাসর ঘরে লক্ষ্মীন্দরকে নাকি কাল কিন্তু বিস্তরভাবে ধ্বংস করবে। আর সে কথাটা বলতে বলতে ধাত্রীমা শিলায় পরিণত হলো। শিলাস্তূপ চণ্ডী মন্দিরের সম্মুখে রাখা আছে। যতবার চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়ায়, মনে পড়ে যায় সেই দুলালী ধাত্রীমার কথা। সব জেনে শুনে আমি কি করে লক্ষ্মীন্দরের বিয়ে দেবো আপনি বলতে পারেন? সত্যি তো চাঁদ, কিন্তু সত্যি যেন আজকে লক্ষ্মীন্দর যে আমাদের জন্য বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে, সেই লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্তারণ করাবার জন্য আপনার কাছে কোনো যুক্তি নেই মন্ত্রী কাকা? নেই, আমার কাছে কোনো যুক্তি নেই চাঁদ। আর যদি যুক্তি থাকতো, তোমার কাছে আসার পূর্বে আমি সে কাজ করে আসতাম। আমার কাছে যুক্তি আছে। বলুন। লক্ষ্মীন্দর ছেলে মানুষ, খেলাধুলা পছন্দ করে। যদি তাকে আমরা খেলনা কিনে দিই, তাহলে লক্ষ্মীন্দর খেলনা নিয়ে খেলাধুলা করতে গিয়ে লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিস্মরণ হবে, আর আমিও লক্ষ্মীন্দরকে মানুষের মতো মানুষ করতে পারবো। ঠিক বলেছে চাঁদ। এই মুহূর্তে আপনি লক্ষ্মীন্দরের খেলনা আনবার জন্য ছুটে যাবেন। যাবেন কোথায় জানেন? কোথায়? গরুর বাটুল কিনতে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।